রুবির ফারহানা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 5ই অগস্টের পর থেকেই আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি নির্বাচনকে যতদূর সম্ভব পেছানো যায় সেটার চেষ্টা একটা গোষ্ঠী করে যাচ্ছে। সুতরাং কখনো তারা বলছে এই সরকারই নির্বাচিত, সুতরাং এই সরকার থাকুক 5 বছর। কখনো তারা বলছে যতক্ষণ পর্যন্ত সমস্ত সংস্কার কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে, তাতে যত সময় লাগে লাগুক। কখনো তারা বলছে দৃশ্যমান বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সর্বশেষ আমরা যে আর্গুমেন্টটা তাদের কাছ থেকে পেলাম সেটা হচ্ছে উচ্চ এবং নিম্ন দুই পক্ষেই পিআর পদ্ধতি। দেখুন, এটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। বা পৃথিবীর 170টা দেশের মধ্যে কয়টা দেশে পিআর পদ্ধতি আছে, কটা দেশে সেটা ফেল করেছে, ইতালিতে 50 বছরের মধ্যে কতবার সরকার পরিবর্তন হয়েছে পিআর পদ্ধতির কারণে, এছাড়াও অন্যান্য দেশেও পিআর পদ্ধতি কেন আংশিক ব্যবহার করা হচ্ছে, কেন বাকিগুলোতে ফার্স্ট পাস দ্য পোস্টে যাওয়া হচ্ছে, দীর্ঘ আলোচনা হতে পারে। কিন্তু এই সকল আলোচনা আপনি একপাশে সরিয়ে রেখে আপনি যদি দেখেন জামাত এই কথাটি কখন বলছে, যখন প্রধান উপদেষ্টা স্পেসিফিক্যালি ঘোষণা করছেন যে আগামী রমজানের আগেই আমরা নির্বাচন করতে যাচ্ছি। এই যে রমজানের আগে, এই কথাটি কিন্তু প্রথম আমরা জামাতের নায়েবে আমিরের কাছ থেকে শুনেছি। নির্বাচনের সময় নিয়ে কোনো আপত্তি জানাচ্ছে না জামায়াত। এইটা তো পরোক্ষভাবে পেছনের দরজা দিয়ে ঘুরে নির্বাচনটাকে পেছানোর। এখন ধরুন পিআর পদ্ধতিতে কখনোই বিএনপি সহ যারা সমমনা দল আছে তারা কেউ রাজি হবে না। রাজি হবে না তার অনেকগুলো কারণ আছে। আমি আপনাকে দলের দৃষ্টিকোণ থেকে যদি সরে গিয়ে একজন নাগরিক হিসেবে আমি তাকাই, আমি কেন পিআর পদ্ধতি পছন্দ করছি না এ কারণেই যে ফর এক্সাম্পল আমি কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এবং আজকে থেকে কাজ করছি না, বিগত 8-10 বছর ধরে আমি সেখানে কাজ করছি। আমি যখন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম, আমার দল আমাকে সংসদে পাঠিয়েছিল, আমার সমস্ত বরাদ্দ আমি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দিয়েছি। এখন পিআর পদ্ধতি হলে দলগুলো আগেই তাদের ক্যান্ডিডেটদের নাম ঘোষণা করে দেবে, কিন্তু কারো কোনো কনস্টিটুয়েন্সি থাকবে না। স্যার যে কনস্টিটুয়েন্সিতে কাজ করছেন সেখানে আমি হঠাৎ করে গিয়ে আমি কি করব? আমার কনস্টিটুয়েন্সিতে আমি জানি কি কি সমস্যা, আমার কনস্টিটুয়েন্সিতে আমি জানি কোন কোন জায়গায় কি কি কাজ করতে হবে। স্যার তো সেটা জানেন না। স্যার যদি চলে আসেন আমার কনস্টিটুয়েন্সিতে, স্যার হঠাৎ করে কি কাজ করবেন? এবং আমার এলাকার লোকজনের সঙ্গে, যেটা আমার জন্মস্থান, আমার বাবার জন্মস্থান, আমার দাদার জন্মস্থান, সেটার সঙ্গে আমার যে নারীর টান থাকবে সেটা তো আরেকজন ব্যক্তির থাকবে না। 1 2 হচ্ছে এই যে আপনি দলগুলো নাকি মনোনয়ন বাণিজ্য কমবে, দলগুলো নাকি ভালো ক্যান্ডিডেট দিতে বাধ্য হবে পিআর পদ্ধতিতে। আমি যদি উল্টো কথা বলি, আমি যদি বলি এখানে তো ব্যক্তির জনপ্রিয়তা ম্যাটার করে, ওই কনস্টিটুয়েন্সিতে যদি আমার জনপ্রিয়তা না থাকে আমাকে দল মনোনয়ন দেবে না। ওই কনস্টিটুয়েন্সিতে যদি আমার জনপ্রিয়তা না থাকে মানুষ আমাকে ভোট দেবে না। দল যতই মনোনয়ন দেখ, মানুষ আমাকে বেছে নেবে না, তাই না? কিন্তু পিআর পদ্ধতিতে তো আপনি মানুষের সেই বেছে নেওয়ার ক্ষমতাটাকেই আপনি রুদ্ধ করে দিচ্ছেন। মানুষ আর তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। সো পিআর পদ্ধতি আপনি এই মুহূর্তে এসে কেন চাইছেন, এই প্রশ্নটা কি আসবে না? কমিশনকে মতামত দিতে দেখেছে যে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের মতামত দিয়েছে তারা। উচ্চকক্ষে পিআর পদ্ধতির মতামত দিয়েছে, বিএনপি কিন্তু সেখানে তাদের নোট অফ ডিসেন্ট জানিয়ে এসেছে। বিএনপি কিন্তু সেখানে একমত হয়নি। সেটা কেন হয়নি সেই আলোচনা যদি করতে চান আমি করব, কিন্তু আগে আমি নিম্নকক্ষের আলোচনাটা আমি শেষ করি। আমি যে কারণগুলো দেখালাম, এই কারণগুলো কি জামাত জানে না? জানে, কিন্তু ওরা এমন একটা সময় এসে এই আলাপটি তুলছে যখন তারা দেখতে পাচ্ছে যতটা জনপ্রিয়তার ধোঁয়া তারা তুলেছিল গত 1 বছরে, যে একটা সৎ প্রার্থী, অমুক প্রার্থী, তমুক প্রার্থী, বিএনপিকে মেলাইন করা, বিএনপির ব্যাপারে বট আইডি দিয়ে ইচ্ছা মতো প্রোপাগান্ডা চালানো, বিএনপি যদি 5টা ভুল করে সেটাকে 5000 ভুল দেখিয়ে সামনে নিয়ে আসা, এগুলো তো আমরা দেখেছি। এত কিছু করার পরেও তারা যখন তাদের সার্ভে দিয়ে নিজেরা বুঝতে পারছে যে তাদের পক্ষে নিজের মার্কায় নির্বাচন করে খুব বেশি আগানো সম্ভব নয়, তখনই তারা এই টালবাহানাগুলো করছে। এতে তাদের যেই লাভটা হবে, হাতে কিছুটা সময় পাবে, কারণ ডেফিনেটলি বিএনপি সহ অন্যান্য যে সমমনা পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কেউ পিআর পদ্ধতিতে রাজি হবে। কিন্তু জামায়াতের আন্দোলনে নির্বাচন বিলম্বিত হবার শঙ্কা দেখেন কি? দেখুন, এখানে একটা ভ্যাকুয়াম আছে। বিএনপি নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত, কিন্তু অন্যান্য মাঠের পলিটিক্যাল পার্টিরা যারা বিএনপির সঙ্গে জোটবদ্ধ বা যুগপৎ আন্দোলনে নাই, তারা যদি নির্বাচনটিকে বয়কট করে তখন একটা প্রশ্ন উঠবে যে এটা কি তাহলে কেবলমাত্র বিএনপির নির্বাচন কিনা? এই 24 সালে যে নির্বাচনে আওয়ামী লীগ ভীষণভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, নিজের সঙ্গে নিজের নির্বাচন, জামাত বা অন্যান্য যারা পিআর পদ্ধতি নিয়ে এখন কথা বলছে, আওয়াজ তুলছে, তারাও খুব ভালো মতোই জানে যে তারা যদি নির্বাচন থেকে পিছিয়ে যায় তখন নির্বাচনটা
চালিয়ে নিয়ে যাওয়া, এগিয়ে নিয়ে যাওয়াটা সব নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে, সরকারের জন্য কঠিন হবে। তো তারা এই প্রেশারটা গভর্নমেন্টকে দিতে চাইছে। এবং খুব ইন্টারেস্টিং, দেখেন জামাতই একমাত্র দল যাদের 300 আসনে মোটামুটি 2-1টা বাদ দিয়ে প্রার্থী কিন্তু রেডি। তারা মুখে বলছে পিআর, কিন্তু তারা আবার আসন ভিত্তিক প্রার্থী কিন্তু তারা রেডি করে ফেলেছে। মানে আপনি আমাকে বলেন, যা বলে তা করে না, যা করে তা বিশ্বাস করে না, যা বিশ্বাস করে সেটা প্রকাশ করে না, তাহলে কিভাবে? কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহান, আপনি বলছিলেন জামায়াত নির্বাচন থেকে পিছিয়ে গেলে বিএনপির যে ভাবনা যে এটা বিএনপির একার নির্বাচন কিনা, এমন একটি প্রশ্ন সামনে আসতে পারে। কিন্তু যদি আসলে বিদ্যমান এফপিটিপি যে পদ্ধতি আমাদের আছে, সেই পদ্ধতিতে উভয় কক্ষে আসলে যদি আমাদের নির্বাচন হয় সংসদের, তাহলে সেটি বিএনপির একার সংসদ কিনা সেটি বিএনপি ভেবেছে কি? দেখুন, উচ্চকক্ষে আমাদের প্রাথমিক শর্ত কি? আমরা কিন্তু কোনো দলীয় নেতা কর্মীকে উচ্চকক্ষে নেব না। আমরা নেব সমাজের বিজ্ঞ প্রাজ্ঞ বিশিষ্টজনদের, যারা হয়তো সাধারণভাবে যেভাবে মাঠের পলিটিক্স করে আমাদের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সেই প্রক্রিয়ায় তারা কখনো সংসদে যাবেন না, কিন্তু তাদের মেধা, তাদের দক্ষতা, তাদের অভিজ্ঞতা, তাদের প্রাজ্ঞতা দেশের মানুষের, দেশের কল্যাণের জন্য প্রয়োজন। সো এই মানুষগুলো কোন দল করছেন বা আদৌ কোনো দল করছেন কিনা সেটা তো মুখ্য বিবেচ্য বিষয় নয়। সো বিএনপি উচ্চকক্ষে যদি ফার্স্ট পাস দ্য পোস্টের সমানুপাতেই তারা যায়, অর্থাৎ নিম্নকক্ষের আসনের ভিত্তিতেই তারা উচ্চকক্ষের আসন নির্ধারণ করে, তাতেও তো এটা তো বিএনপির নেতাকর্মীরা হবেন না, এটা তো বিএনপির সমর্থকও নাও হতে পারেন। সমাজের যারা বিজ্ঞ প্রাজ্ঞজন তারা উচ্চকক্ষে যাবে। বিএনপি সমর্থক হবে না, তাহলে বিএনপিকে অন্য রাজনৈতিক দল থেকে মানুষ নিয়ে তারপর উচ্চকক্ষে বসাবে? ওনারা কোন দলেরই হবেন না। আপনাদের কেন মনে হচ্ছে ওনারা কোনো দল? বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হবেন তারা। তাহলে কি বিএনপি চাইছে যে শুধু একটা অলংকৃত উচ্চকক্ষ থাকুক? নো, উচ্চকক্ষের যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। উচ্চকক্ষের ক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে, সেটা নিয়ে আলোচনা হয়েছেও, সেটা নিয়ে আমাদের ডিবেট হতে পারে, কিন্তু কি প্রক্রিয়া উচ্চকক্ষে যাবে সেটা নিয়ে তো ডিবেট হবে। তারপরে তো আশঙ্কা থাকে কোনো একটি দল, আমরা যদি ধরে নিয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, তাহলে তো নিম্নকক্ষের একটা রেপ্লিকাই আমরা উচ্চকক্ষে দেখবো, তাই নয় কি? দেখুন, রেপ্লিকা বলতে আপনি যদি গত 15 বছরের হিস্ট্রির দিকে তাকান তাহলে এটা আপনার মনে হতে পারে, কারণ গত 15 বছরে আমরা কোনো স্বাধীন চিন্তক বাংলাদেশে সেভাবে পাই নাই। সকলেই আওয়ামী চিন্তক। যারা আওয়ামী চিন্তক ছিল তারা বলতো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের চিন্তক, আমরা স্বাধীনতার পক্ষের চিন্তক, আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি, এই চিন্তক, কিন্তু আদতে তারা আওয়ামী লীগেরই পারপাস সার্ভ করতো। এখন আমরা যদি ব্যাক অফ আওয়ার মাইন্ড ওই চিন্তা রেখে উচ্চকক্ষ চিন্তা করি তাহলে আপনার কাছে রেপ্লিকাই মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়, আমি বিশ্বাস করি নতুন যে রাজনীতির কথা এখন মাঠে আসছে, নতুন যে বন্দোবস্তের কথা মানুষ ভাবছে, পলিটিক্যাল পার্টিগুলো ভাবছে, সেই অ্যাঙ্গেল থেকে আপনি দেখলে আপনি কিন্তু ওই ধরনের দলীয় এক্সটেনশন আপনি পাবেন বলে আমি মনে করি না। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জামায়াত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে, দাবি আদায় নাকি নির্বাচন বিলম্বের চেষ্টা, কি মনে করেন? শোনেন, এগুলো হচ্ছে না, যত গর্জে তত বসে না। এখন আন্দোলন করে দেশের মধ্যে আবার একটা কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। তারা নিজেরাই বলছে যে দেশে নির্বাচনের পরিবেশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি। যারা নির্বাচন চায় না তারা এইসব কথা বেশি বেশি বলে। আমরা বলছি যতটুকু আছে সেটাকে আরও কিভাবে উচ্চমানের করা যায় সেটা করেন সবাই মিলে। আর নির্বাচনের যখন সুনির্দিষ্ট একটা তারিখ বা সময় ঘোষণা করা হয়েছে, এখন কেন আমরা এইসব প্রশ্ন তুলে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করতেছি? এবং কারা করতেছি? যারা বিগত আন্দোলনে ছিল। তো তারা নির্বাচন ছাড়া আমাদের সামনে কি আর কোনো পথ আছে? কিভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে? বর্তমান সরকার নির্বাচিত একটি নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সম্মানজনকভাবে। তো সেই জায়গায় যারা বাধা দেবে, আমি তো মনে করি তারা ওই বাইরে বসে যারা কাজ করতেছে, দিল্লিতে বসে, কলকাতায় বসে, লন্ডনে বসে, কারা কাজ করছে? পতিত স্বৈরাচারের দোসররা যারা পালিয়ে গেছে, মন্ত্রীরা পালিয়ে গেছে, 300-350 এমপি পালিয়ে গেছে, অনেকেই চলে গেছে। তাদের সাথে জামায়াতের আন্দোলনের কোনো এখন তো সম্পর্ক দেখি আছে ওটা কি? মিল হয়ে যাচ্ছে। ওরাও তো এখানে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় যে কোনো ইস্যুতে, এবং ওখানে মধ্যবর্তী উনি বসে টেলিফোনে নানা রকম নির্দেশনা দিচ্ছে, এবং সেটার কিছু অবস্থান তো আমরা গোপালগঞ্জেও দেখলাম, বা আরও অন্যান্য জায়গায় হতে পারে বিভিন্ন ইস্যু নিয়ে। সুতরাং এই সময়ে এসে এখন যদি আমরা বলি বর্তমান সরকারের ক্ষমতার অংশীদারিত্ব সবচেয়ে বেশি হয়েছে জামাত, এই জামাত অনেকগুলো ব্যাংক ইতিমধ্যে তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে, তাহলে আপনি আর্থিক খাতে জামাত একটা বড় অংশীদার হয়ে গেছে।
এমনকি তারা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতপন্থী লোকজন সেখানে ভিসি থেকে শুরু করে অনেকেই নিয়োগপ্রাপ্ত হয়েছে। প্রশাসনের মধ্যে তারা নানানভাবে নানান জায়গায় কাজ করছে। এমনকি ডিসি টিওনোর অফিসে বসে আমাদের জামাতের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন রকমের পরিকল্পনা অনুযায়ী কাজ করাচ্ছে, এবং যদি ঠিকমতো কাজ না করে তাদের নেতাদের বয়ান অনুযায়ী, তাহলে তারা হুমকিও দেয় যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একটু জানতে চাই, আপনি বলছিলেন যে ক্ষমতার সবচেয়ে বড় অংশীদার জামায়াত বর্তমান সরকারের, সেটি আসলে কিভাবে? জামায়াত কি ছায়া সরকার? বাকি রাজনৈতিক দলগুলো জেনেও কেন নিশ্চুপ? না, নিশ্চুপ না, মানে তারা তো খুবই সুচতুরভাবে সব জায়গায় ঢুকে যাচ্ছে। আমি যদি বলি বিচার বিভাগে আসেন, সারা বাংলাদেশে যে পিপি নিয়োগ হয়েছে সেখানে আমরা হিসাব করে দেখলাম অধিকাংশ জেলায় জামাতের লোকজন তারা নিয়োগ পেয়েছে। উচ্চ আদালতে, আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমাদের জামাতের বন্ধুরা ডিএজি এজি হয়ে গেছে। আমি তো ক্ষমতা বলে সেটাই তো, তারা ক্ষমতায় না থেকে বর্তমান সরকারের যেভাবে ক্ষমতার ভাগিদার হয়েছে, অংশীদারিত্ব হয়েছে, তারা তো চাইবে যে নির্বাচনটা না হোক বা দূরবর্তী পর্যায়ে হোক, যেটা এনসিপিও চায়। তারাও তো ক্ষমতার ভাগিদার, অংশীদার। হ্যাঁ, এনসিপি তো খুব কম জায়গায় ভাগিদার, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই দৃশ্যমান যেটা সেটা তারা। সুতরাং তারা এই মুহূর্তে নির্বাচনটা চাইবে না, যদিও তারা মুখে বলবে আমাদের কোনো আপত্তি নেই। ওনাদের আমির সাহেব বলেছে না যে রমজানের আগে হলে আমাদের আপত্তি নেই, এবং হঠাৎ করে পিআর নিয়ে আজকে যেটা আপনি বললেন যে তারা আন্দোলনে যাচ্ছে, তো ভালো। ওনাদের যদি সেরকম রাজনৈতিক অবস্থান হয় যে পিআর ছাড়া নির্বাচন করবে না বা করতে দেওয়া হবে না, তো আমরা একটু দেখতে চাই যে তারা নির্বাচনের মাঠে জনগণের সমর্থন এবং তাদের জনপ্রিয়তা সেটা যাচাই বাছাই না করে তারা ভিন্ন পথে অগ্রসর হতে চাচ্ছে। এটা তো সন্দেহজনক। তাইলে বাংলাদেশ গত 16 বছর আমরা যে দুঃখ কষ্টের মধ্যে ছিলাম, বিএনপি সহ বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীরা যে দুঃসহ জীবনযাপন করেছে, আমাদেরকে কি আবার সেই পথে ঠেলে দেবেন? আপনি আন্দোলন যাওয়ার অর্থটাই হচ্ছে যারা নির্বাচনের পক্ষে থাকবে তাদের বিরুদ্ধে আন্দোলন করবেন। এই সরকার তো কোনো দলীয় সরকার না, এটা একটা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। আপনারাও সমর্থন দিয়েছেন, সকলে মিলেই আমরা এটাকে সমর্থন দিয়েছি। সেই জায়গায় আপনি এখন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যে ইস্যুগুলো সামনে আনছেন, এগুলো অগ্রহণযোগ্য। জামায়াত নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এমন মনে করি হওয়ার কোনো প্রশ্নই আসে না। নির্বাচন তো সবার জন্য ওপেন। হ্যাঁ, একমাত্র যারা পরাজিত বা যারা পালিয়ে গেছে বা যারা ঘৃণ্য রাজনৈতিক দল, আওয়ামী লীগ, তাদের তো নির্বাচন করার প্রশ্নই আসে না। তারা তো নির্বাচনের সুযোগ পাবে না এদের, কারণ দীর্ঘ 17 বছর তো বাংলাদেশে কোনো নির্বাচন তারা করতে দেয় নাই। 2018-তে আমরা গিয়েছিলাম, আমাদেরকে কে অপমান করা হয়েছে আমরা দেখেছি, তার তো অনেক সুযোগ আমরা দিয়েছি। এখন আবার যদি নির্বাচন নিয়ে জামাত এই ধরনের প্রশ্ন তুলে, তাহলে আমরা কি বলবো? যে অতীতে আওয়ামী লীগ যা করেছে আপনারাও কি সেই পথে অগ্রসর হবেন? তো আমাদের প্রশ্ন হচ্ছে, যথেষ্ট হয়েছে, অনেক রক্ত আমরা দিয়েছি, জামাতের নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেয় শেষ পর্যন্ত, যদি এমন কোন ঘোষণা জামায়াত ইসলামী এখনো দেয়নি, তাহলে কি আবারও নিজেদের বাজার যাচাই করছে আর কি, যে কি অবস্থা। মাঝখানে তো বললো যে তারা মোটামুটি সরকার গঠন করবে, জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়েছে, জেলায় জেলায় মিটিং করেছে, আমরা দেখেছি ভালোই জমায়েত করেছে। এমনকি সর্বশেষ যেটা সরওয়ার্দী উদ্যানে করলো, খুবই ভালো, আমরা তো ওয়েলকাম করেছি। তো এখন আইসা এত বড় একটা সংগঠন, এত বিস্তৃতি আপনাদের ঘটেছে, এত জনপ্রিয়তা, সবার আগে আপনারা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, তারপরে আবার আইসা এসব কথা বলছেন। আমার মনে হয় এগুলো কিছু দর কষাকষির ব্যাপার হতে পারে। আজকে তো নাকি নির্বাচন কমিশনে গিয়েও কি কথাবার্তা বলেছে, বলতে পারে, তারা বলুক, লেভেল প্লেইং ফিল্ড, এটা তো আমাদেরও কথা। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষেই কিন্তু জামাতের নায়েবে আমির এই ঘোষণা দিয়েছে। হ্যাঁ, তো লেভেল প্লেইং ফিল্ডের কথা তারা বলেছে। এখন লেভেল প্লেইং ফিল্ড না হওয়ার তো কোনো কারণ নাই। এই সরকার এবং নির্বাচন কমিশন কোন দলের সাথে পক্ষপাতিত্ব করবে এটা আমরা মনে করি না। তাদের একটা কমিটমেন্ট আছে, তারা কোনো দলের পক্ষে কোনো কাজ করবে না। এমনকি পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, অতীতে যেটা হয়েছে, প্রশাসন বলেন,
কেউ দলের পক্ষে কাজ করবে না, ধন্যবাদ একটা নিরপেক্ষ জানাচ্ছি নির্বাচন অ্যাডভোকেট হবে, সুব্রত চৌধুরী। এটা আমরা বেসরকারি ফারহানা অত্যন্ত যেমনটা আশা আসলে করছি। আমরা অনুরোধ করব কোন দল এই নির্বাচনকে নিয়ে অযথা নেতিবাচক কোনো বক্তব্য এবং কোনো ভূমিকা রাখবেন না। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যেমনটি বলছিল যে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি আনুকূল্য পেয়েছে জামায়াতে ইসলামী, কিন্তু আমরা তো জানি যে অন্তর্বর্তী সরকার আসলে অরাজনৈতিক সরকার, নিরপেক্ষ সরকার। এ বিষয়ে আসলে বিএনপির ভাবনাটাকে আমি জানতে চাই। বিরতির পর ফিরছি আপনার কাছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বেশি আনুকূল্য পেয়েছে জামায়াত, এমনটি বলছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। বিএনপি কি এমনটি লক্ষ্য করেছে? ডেফিনেটলি তাই। আপনি যদি বড় বড় প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, স্যার যেভাবে বললেন লোয়ার কোর্টে